ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আসিফ নওয়াজ। আজকে তোমাদের সামনে এসেছি আমি একটু ভিন্ন আঙ্গিকে, অর্থাৎ গতানুগতিক আমি যে ধরনের ক্লাসগুলো নেই আজকে তার বাইরে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে কেমিস্ট্রির একটা পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা। আমরা এতদিনে বুঝতে পেরেছি আমাদের জীবনে সব কিছুই সায়েন্সের সাথে রিলেটেড, অর্থাৎ আমাদের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রত্যেকটি কর্মকাণ্ড, প্রত্যেকটি ব্যাপারে আমাদের সায়েন্স রিলেটেড, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে দেখা গেল জিনিসগুলো বিবেচিত হয়। দ্যাটস ওয়াই যে আমাদের জীবনে বিজ্ঞানকে বাদ দিয়ে আমরা কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারি না। বা বিজ্ঞানে দেখা গেল অনেকগুলো ভাগ রয়েছে। আমরা যত বড় ক্লাসে উঠি বা বিজ্ঞানকে বেশি জানতে চাই, তার অনেক ভেরিয়েশন, অনেক দেখা গেল দিক দেখা যায়। যদিও বিজ্ঞানের ব্যাপারটা একটা নির্দিষ্ট জায়গা থেকে আমরা কল্পনা করতে পারি। সেক্ষেত্রে আমরা একাডেমিক লেভেলে যে সায়েন্স পড়ি সেখানে সাধারণত সমন্বিত বিজ্ঞান বলে থাকে, যেটা মাধ্যমিক লেভেলে। আবার দেখা গেলো সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অংশ ভাগ হয়ে যাচ্ছে। আবার আবার পরবর্তী ক্লাসে আরও একটু ভাগ হয়ে যাচ্ছে। আমরা যত উপরের লেভেলে হায়ার স্টাডি করতে যাচ্ছি সেখানে আরও ডিভাইডেড হয়ে যাচ্ছে, মৌলিক বিষয়গুলো চলে আসছে। সো আমি আজকে আলোচনা করব তোমাদের এসএসসি লেভেলে, অর্থাৎ ক্লাস 9-10-এ যে রসায়ন বিজ্ঞান বইটা রয়েছে সেখান থেকে। এবং সেখান থেকে যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছে, যারা পরীক্ষা সামনে বছর দিবে, অর্থাৎ এবছর ক্লাস 10-এ পড়ছো, তারা একটু কনফিউশন রয়েছে যে এখন ক্লাস হচ্ছে না, স্কুল হচ্ছে না। দ্যাটস ওয়াই আসলে প্রিপারেশনটা দেখা গেলো নিজের প্রতি বা কনফিডেন্স পুরোপুরি চলে আসছে না। এই জাস্ট কনফিডেন্সটাকে গ্রো করার জন্য আমি তোমাদের সাথে কিছু জিনিস আজকে শেয়ার করব। সেটা আমাদের বইয়ের যে নাম্বার 11 চ্যাপ্টারটা রয়েছে, যেটাকে আমরা বলতে পারি অর্গানিক কেমিস্ট্রি, যদি আমাদের চ্যাপ্টারটির নাম হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম, তাই ইট ইজ রিলেটেড টু অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড অর্গানিক কম্পাউন্ড। সো এই অর্গানিক কেমিস্ট্রির এই অধ্যায়টা, আমাদের দুটি অধ্যায় রয়েছে, চ্যাপ্টার 11 অ্যান্ড 12। চ্যাপ্টার 11 থেকে আমরা কয়েকটি সেগমেন্ট বা কয়েকটি পার্টে ভাগ করে পড়বো, কারণ যেহেতু এটা আমাদের একটি অধ্যায়ে আলোচনা করা হয়েছে একটু কনজাস্টেড করে, কিন্তু আসলে এর পরিসরটা অনেক ব্যাপক, এতটাই ব্যাপক যেটা আসলে কল্পনা করে শেষ করা যাবে না। সেটাকে আমরা একটা ক্লাসে বা কিছুক্ষণের আলোচনার মাধ্যমে আসলে শেষ করতে পারি না। তারপরও আমাদের এসএসসি লেভেলের জন্য, অর্থাৎ আমাদের যে বোর্ড ওয়াইজ যে কোশ্চেনগুলো হয় বা পাবলিক পরীক্ষার যে কোশ্চেনগুলো হয়, কী ধরনের কোশ্চেনগুলো হয়, সেটা কীভাবে আনসার করতে কতটুকু লিখতে হবে, এবং এখানে যে কম্পাউন্ডগুলো রয়েছে তার সিনথেসিসগুলো, তার প্রিপারেশনগুলো ল্যাবরেটরিতে কীভাবে আমরা করতে পারি, এবং সেটা কীভাবে সহজভাবে আসলে তোমরা সব কিছু বুঝতে পারো, কিন্তু একটা অনেক সময় একটু মিঞ্জেল হয়ে যায় বা মনে থাকে না। এই মনে রাখার ব্যাপারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে আমরা এই অধ্যায়টাকে একটু সহজভাবে মাথায় রাখতে পারি এবং যে কোনো কোশ্চেন বা স্টেম বুঝে, উদ্দীপক বুঝে আমরা কোশ্চেনগুলো আনসার করতে পারি। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করছি অর্গানিক কেমিস্ট্রি। সো যেহেতু এটা অর্গানিক কেমিস্ট্রি, এটা আসলে এর পরিসরটা অনেক ব্যাপক, এর একটা হিস্ট্রি রয়েছে। দ্যাটস ওয়াই আমাদের বইয়ের শুরুতেই আলোচনা করা হয়েছে জীবাশ্ম জ্বালানি নিয়ে, ফসিল ফিউয়েল নিয়ে, অর্থাৎ ফসিল ফিউয়েলটা কীভাবে প্রোডাক্ট ক্রিয়েট হয়, সেটা আসলে হাজার বছর ধরে রূপান্তরিত হয়ে কোনোটা তেলে রূপান্তরিত হচ্ছে, কোনোটা কয়লায় রূপান্তরিত হচ্ছে, উদ্ভিদ থেকে আমরা কী পাচ্ছি, প্রাণীর মৃতদেহ বা ধ্বংসাবশেষ থেকে আমরা কী পাচ্ছি, এই সম্বন্ধে মোটামুটি আলোচনা করেই আমাদের হাইড্রোকার্বন এবং এর জাতক বা বাকি অংশ নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রিটা একটু জানি, তাহলে এর প্রতি আমাদের একটা ইন্টারেস্ট সৃষ্টি হবে, অর্থাৎ আগ্রহ সৃষ্টি হবে। সেক্ষেত্রে আমাদের এই অধ্যায়টা বুঝতে একটু সুবিধা হবে। ওকে, যদি আমরা একটা প্রিভিয়াস হিস্ট্রি থেকে আসি, এবং এরকম বলা হয় যে কার্বন ও হাইড্রোজেন যৌগকে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন হতে উদ্ভূত যে কোনো যৌগকে আমরা জৈব যৌগ বলতে পারি। এবং রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলতে পারি। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু এভাবে বলবো না শুধু কার্বনের যৌগকে জৈব যৌগ বলা হয়, কারণ আমরা প্রথমে যে 1 থেকে 10ম অধ্যায় পর্যন্ত পড়েছি সেখানে কিন্তু এটা হলো ইনঅর্গানিক কেমিস্ট্রি। এখানে কিন্তু আমরা কার্বন সম্বলিত অনেকগুলো যৌগ বলেছি যেগুলোকে আমরা অজৈব যৌগ বলি। সে ফর এক্সাম্পল ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, এগুলাকে কিন্তু আমরা জৈব যৌগ বলি না। তার মানে এভাবে আমরা বলবো না যে কার্বনের যৌগ হলেই জৈব যৌগ হবে। তাহলে এখানে আমরা একটু সংজ্ঞাটা চেঞ্জ করে বলতে পারি কার্বন ও হাইড্রোজেন ঘটিত যৌগকে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন হতে উদ্ভূত সকল যৌগকে জৈব যৌগ বলা হয়। এবং রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কি বলতে পারি, জৈব রসায়ন। তাহলে আমরা অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়ে গেলাম। নেক্সট আমরা যে জিনিসটা আলোচনা করব, তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা কিছু জানতে চাই, প্রথমে যার কথা চলে আসে এটা হল সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস। ওকে, বার্জেলিয়াসের নাম কিন্তু আমরা এর আগেও পেয়েছি, আমরা মলিকুল বা অ্যাটম অংশ পড়ার সময় বার্জেলিয়াসের নামটা পেয়েছিলাম, তাই না?
তা বার্জেলিয়াস 1808 অর্থাৎ 1808 সালে প্রথম একটা মতবাদ প্রকাশ করেন। তিনি লিভিং অর্গানিজমের একটা কথা বললেন, অর্থাৎ যেটাকে আমরা সজীব বস্তু বলা হয় বা প্রাণী বলা হয় বা উদ্ভিদ বলা হয়। তা লিভিং অর্গানিজম বা সজীব বস্তু থেকে আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো পাই বা যে সমস্ত কম্পাউন্ডগুলো পাই সেটাকে বলা হচ্ছে জৈব যৌগ, এবং নির্জীব বা যেটা খনিজ বা মিনারেল টাইপের অংশ থেকে যেটা আমরা পাই সেটাকে বলা হচ্ছে কি অজৈব যৌগ। ওকে, এবং এই মতবাদের পরে 1815 সালে তিনি এটাকে একটু এক্সটেন্ড করে আবার নতুন করে বললেন, একটা থিওরি দিলেন যেটাকে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণ শক্তি মতবাদ। এবং সেখানে বলল যে সজীবের কথা বললাম, যে সজীব বস্তু থেকে এক রহস্যময় শক্তির মাধ্যমে এই জৈব যৌগগুলোর সৃষ্টি হয়। এখন কথা হচ্ছে সায়েন্স হচ্ছে লজিক মেনটেন করে, অর্থাৎ সায়েন্স সব কিছু লজিকের উপর, এখানে কোনো অ্যান্টি লজিক নাই। সেখানে তিনি বলল যে রহস্যময় শক্তির প্রভাবে এই জৈব যৌগগুলো তৈরি হয়, এবং সবচেয়ে মজার ব্যাপার তৎকালীন সময় এটা অ্যাকসেপ্টেবল এবং সবাই এটাকে এই মতবাদটাকে গ্রহণ করলো যে সজীব বস্তু থেকে জৈব যৌগ এবং নির্জীব বস্তু থেকে অজৈব যৌগ পাওয়া যায়। ওকে, এইভাবেই চলতে থাকলো। কিন্তু এরপরে ক্রমান্বয়ে সময়ের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে 1828 অর্থাৎ 1828 খ্রিস্টাব্দে একজন সায়েন্টিস্ট, মেবি তিনি জার্মান সায়েন্টিস্ট, অর্থাৎ তার ফ্রিডরিখ ভোলার, তার নাম হচ্ছে ফ্রিডরিখ ভোলার, তার ল্যাবরেটরিতে সে ইনঅর্গানিক কম্পাউন্ড নিয়ে সে একটা জাস্ট একটা রিয়াকশন করছিল। সেক্ষেত্রে সে দুটি কম্পাউন্ডের মধ্যে রিয়াকশন করে দেখা গেল সেখানে অ্যাব্রাপ্টলি জৈব যৌগ তৈরি করা হলো। এবং এখানে বার্জেলিয়াস বলেছিল যে জৈব যৌগ কখনো তৈরি করা সম্ভব নয় বা ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয়, কিন্তু সেখানে তিনি অ্যাব্রাপ্টলি একটা জৈব যৌগ তৈরি করে ফেললো, যেটা পূর্ববর্তীতে শান্ত প্রাণীর ইউরিন থেকে পাওয়া যেত। আসলে ব্যাপারটা কি ছিল আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখি। কম্পাউন্ড দুটি ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড lead cyanide। ওকে, এবং প্রত্যেকটা জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাকুয়া ছিল। এর পরিপ্রেক্ষিতে দেখা গেল NH4CnO প্লাস PbCl2। ওকে, এটাও অ্যাকুয়া বা জলীয় দ্রবণ ছিল। তিনি এই যে প্রোডাক্টটি উৎপন্ন হয়েছে, এই যে উৎপাদটি পাওয়া গিয়েছে, এটাকে একটু শুষ্ক করার জন্য আলাদাভাবে তাপ প্রয়োগ করা হলো। হিট দেওয়ার কারণে দেখা গেল এটা একটা পুনর্বিন্যাস বিক্রিয়া হয়ে আইসোমারিজম হয়ে দেখা গেল এইরকম একটা যৌগ পাওয়া গেল, যেটা হচ্ছে ইউরিয়ার সংকেত। এখন কথা হলো এই ইউরিয়া ডাইঅ্যামিনো কিটোন, এই যৌগটা শুধু প্রাণীর ইউরিনের মধ্যে পাওয়া যেত এবং এটাকে একটা জৈব যৌগ বলা হতো। এবং সেটা এই রিয়াকশনের মাধ্যমে দেখা গেল ল্যাবরেটরিতে সে একটা ফার্স্ট জৈব যৌগ তৈরি করতে পারলো। এবং তখনই দেখা গেল যে মানুষের মধ্যে একটা কনসেপ্ট চলে আসলো, না আসলে জৈব যৌগ শুধু ওই উদ্ভিদ আর প্রাণীর দেহের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি। এবং তখন থেকে আজ পর্যন্ত এত বেশি জৈব যৌগ তৈরি করা সম্ভব হচ্ছে। এবং আমাদের প্রাত্যহিক জীবনে দেখা গেল সব কিছু, এই পেনটি, আমরা যে ড্রেসগুলো পরি, আমরা যে প্লাস্টিকের দ্রব্য সামগ্রীগুলো ব্যবহার করি, ম্যাক্সিমাম কি অর্গানিক কেমিস্ট্রির উপর প্রতিষ্ঠিত। ওকে, তাহলে এখান থেকেই পাওয়া গেল। এবং দেখা গেল এই যে ইউরিয়া, এই ইউরিয়াটা আমি বললাম যে প্রাণীর ইউরিনের মধ্যে মোটামুটি আমরা বলতে পারি যে 70%ই হচ্ছে কি ইউরিয়া। তাহলে এটা যদি ইউরিয়া একটা ফার্টিলাইজার, তাহলে এই যে আমরা প্রাণীর দেহ থেকে যে ইউরিয়াটা পাই, এটাকে আমরা উদ্ভিদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না, পারবো না। কারণ এই 70% যদি ইউরিয়া হয়, বাকি 30% যে রয়েছে সেটা কিন্তু টক্সিক। এখানে ইউরিক অ্যাসিড, ক্রিয়াটিন যেটা অনেক বিষাক্ত, এটা কিন্তু উদ্ভিদের জন্য ক্ষতিকর, যার কারণে এটা আমরা কখনো অ্যাপ্লাই করতে পারবো না। কারণ যে বিষ যেটা টক্সিক সেটা কিন্তু অল্প একটুতেই ক্ষতিগ্রস্ত হয়, বেশি পরিমাণে লাগে না। তাহলে এখান থেকে আমরা পেলাম যে হ্যাঁ, জৈব যৌগকে ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব। এবং তখন থেকে আজ পর্যন্ত প্রায় বলা হচ্ছে যে 90 লাখেরও অধিক, এবং এটা আমি মনে করি যে এবং বিজ্ঞানীরাও বলেন যে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন অর্গানিক কম্পাউন্ডস তৈরি হচ্ছে। তাহলে এখন কথা তৈরি হচ্ছে যে এত বেশি জৈব যৌগ তৈরি করার পিছনে কে রেসপন্সিবল, কিভাবে তৈরি হচ্ছে? একটা যৌগ তৈরি হলো তার মানে কি আরো অনেকগুলো হবে? হ্যাঁ, সম্ভব হয়েছে। কিসের উপর ভিত্তি করে সম্ভব হয়েছে? এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যার কন্ট্রিবিউশন সেটা হচ্ছে কার্বন যে মৌলটি রয়েছে। অর্থাৎ কার্বন মৌলের কারণেই জৈব যৌগকে আজকে এই অবস্থায় নিয়ে আসা সম্ভব হয়েছে।
এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের একটি প্রশ্ন চলে আসে যে জৈব যৌগের প্রাচুর্যের কারণ কি, এত বেশি জৈব যৌগ তৈরি করা সম্ভব হলো কেন। এখন এক্ষেত্রে যদি আমরা কার্বনকে নিয়ে আসলাম, কার্বনের সাথে আরো প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলবো, সেটা শুধু কার্বন কি শুধু মূলটাকে আমরা দায়ী করবো না, কার্বনের যে কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটাকে আমরা দায়ী করবো। সেক্ষেত্রে প্রাচুর্যের ক্ষেত্রে প্রথম যে কথাটা আসে যে কার্বনের ক্যাটেনেশন ধর্ম। ওকে, এখন কথাটা হচ্ছে এই ক্যাটেনেশন কথাটার মানে কি। ক্যাটেনেশন ল্যাটিন ভাষায় ক্যাটেনা থেকে এসেছে, যার আমরা বাংলা মানে দাঁড় করাতে পারি সিকল। ওকে, এটা দাঁড় করাতে পারি কি সিকল, অর্থাৎ কার্বন এমন একটা মৌল যে একের সাথে অনেকগুলো কার্বন পরমাণু যুক্ত হয়ে লম্বা কি তৈরি করতে পারে, সিকল তৈরি করতে পারে, এবং এর কারণে অনেক বেশি জৈব যৌগ আবির্ভূত হয়েছে বা তৈরি করা সম্ভব হয়েছে। এটাকে বলা হচ্ছে কার্বনের ক্যাটেনেশন ধর্ম। ওকে, আমরা বুঝতে পেরেছি কার্বনের ক্যাটেনেশন ধর্ম। 2 নম্বর যদি আমরা চিন্তা করি, যেটাকে বলা হয় জৈব যৌগের আমরা বলতে পারি সমানুকরণ ধর্ম। সমানুকরণ ব্যাপারটা কিন্তু আমরা আগের একটা চ্যাপ্টারে পড়ে এসেছি, আমাদের বিভিন্ন ধরনের রিয়াকশন রয়েছে, সেখানে আমরা পড়েছি যে সমানুকরণ ধর্ম, আইসোমারিজম। তো সমানুকরণ ধর্মের ব্যাপারটা হলো এরকম, যদি আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিই, সে ফর এক্সাম্পল C2H6O। ওকে, এটা দ্বারা কিন্তু আমি স্পেসিফিক কোনো কম্পাউন্ডকে জাস্ট বলছি না এটা কোন ধরনের কম্পাউন্ড, কিন্তু দেখো এটা দ্বারা আমি দুটি কম্পাউন্ডকে ইন্ডিকেট করতে পারি। যেমন এটাকে আমি লিখতে পারি CH3CH2OH। তোমরা যারা মোটামুটি অর্গানিক কম্পাউন্ড চ্যাপ্টারটা ভালো করে পড়েছো 11, সেক্ষেত্রে তোমরা জানো এটার নাম হচ্ছে ইথানল, এটা একটা অ্যালকোহল, তাই না। আবার দেখা গেল এটাকে আমি এভাবে লিখতে পারি যে CH3OCH3 মিথক্সিমিথেন বা ডাই মিথাইল কিটোন। তার মানে কি, অর্থাৎ সমানুত্তরের ব্যাপারটা এরকম যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত তো ভিন্ন, তাই না। দেখা গেল এখানে যে পরমাণু যে কটা সে কটা রয়েছে, কিন্তু দুটো ভিন্ন যৌগ তৈরি হয়েছে। এই কারণে জৈব যৌগে অনেক বেশি নতুন নতুন যৌগ তৈরি করা সম্ভব। নাম্বার 3 যদি আমরা আলোচনা করি, সেটা হলো পলিমারকরণ অর্থাৎ পলিমারাইজেশন, তাই না। আমরা কিন্তু এই জিনিসটাও পড়ে এসেছি, অর্থাৎ আমরা ইথিন থেকে পলিইথিন তৈরি করেছি, তারপরে ভিনাইল অ্যাসিড থেকে পলিভিনাইল অ্যাসিড, অর্থাৎ এরকম দেখা গেল যে বিভিন্ন পলিমার কেমিস্ট্রি রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু একটা যৌগ থেকে অনেক, অর্থাৎ একটা মনোমার থেকে আমরা মনোমানিক এক পলিমানিক অনেকগুলো অণু পরস্পর যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করছে, এটা একমাত্র এই জৈব যৌগের মাধ্যমেই সম্ভব। তাহলে আমরা 3টা বললাম, একটা হলো কার্বনের ক্যাটেনেশন ধর্ম, জৈব যৌগের সমানুকরণ ধর্ম, জৈব যৌগের পলিমারকরণ ধর্ম, এবং সবার শেষে একটা কথা বলবো নাম্বার 4, সেটাকে বলা হচ্ছে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। মানটা কত আমরা জানি যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 2.5। সো সবচেয়ে বেশি যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সেটাকে আমরা বলি কি ফ্লোরিন, তার মান কত 4। ওকে, এবং পর্যায়ে যে প্রথম যে মৌলটা রয়েছে লিথিয়াম, তার মান সবচেয়ে কম, সেটা আমরা জানি কি 1। আমরা যদি অ্যাড করি 5, এবং এটা যদি আমরা অ্যাভারেজ বের করি, তার মানে কি 2 দিয়ে ভাগ দিলে কত আসতেছে 2.5। তার মানে এই 2.5টা কার্বনের, তার মানে এমন একটা সেই তড়িৎ অবস্থা ধারণ করে, সে অনেকগুলো মৌলের সাথে যুক্ত হতে পারে, এবং পারমাণবিক ব্যাসার্ধ অনেক ক্ষুদ্র হওয়ার কারণেও সে কিছু ফ্যাসিলিটি পায়, এবং সে অনেক বেশি যৌগ তৈরি করতে পারে। তাহলে আমরা 4টা কন্ডিশনে বলতে পারি জৈব যৌগে কী কারণে এত বেশি প্রাচুর্যতা লাভ করেছে। থ্যাংক ইউ। তাহলে এবার আমরা আলোচনা করব যে ক্যাটেনেশন জিনিসটা আমরা বুঝলাম, তারপরে জৈব যৌগের প্রাচুর্যের কারণ বুঝলাম, আমরা ভাইটাল ফোর্স থিওরি যেটা ছিল প্রিভিয়াস হিস্ট্রির মধ্যে, সেখান থেকে আমরা ব্যাপারটা জানলাম। এবার আমরা যেহেতু আমরা চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত পড়েছি, আমরা ম্যাক্সিমাম আমাদের আলোচনার বিষয় ছিল ইনঅর্গানিক কম্পাউন্ড বা অজৈব যৌগগুলো নিয়ে, যেটা সংখ্যা কিন্তু সীমিত, প্রায় 1 লক্ষের কম, 90,000 প্লাস এরকম আর কি। আর জৈব যৌগের সংখ্যা তো অনেক, আমরা তো একটু আগে আলোচনা করলাম যে প্রতিনিয়ত নতুন নতুন জৈব যৌগ তৈরি করা সম্ভব হচ্ছে, এটা কোনো লিমিটেশন নেই। তাহলে এখন কথা হচ্ছে, যেহেতু আমরা আগে পেলাম অজৈব যৌগ, এখন আমরা আলোচনা করছি জৈব যৌগ। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি কম্পাউন্ডস। সো দুটার মধ্যে পার্থক্যটা মেইনলি কোথায়। তাহলে এই পার্থক্য যখন আমরা পড়ে এসেছি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, কিছু নির্দিষ্ট বিষয়ের উপর, কনসেপ্টের উপর আমরা পার্থক্যগুলো করি, তাই না। তাহলে আমরা এই বিষয়গুলো যদি আলোচনা করি যে জৈব অজৈব যৌগের মধ্যে আমরা মেইন যদি পার্থক্যগুলো বের করতে চাই, সবার প্রথমে আমরা বলতে পারি যে এখানে বন্ধন প্রকৃতি। নাম্বার 1 আমরা বলতে পারি বন্ধন। এখন আমরা
কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে পড়েছি রাসায়নিক বন্ধনের মধ্যে যে অনেকগুলো আমরা বন্ড পড়েছি, আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড অর্থাৎ আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপরে ধাতব বন্ধন, তাই না? তাহলে আমরা জানি যে অজৈব যৌগগুলো ম্যাক্সিমাম কি আয়নিক যৌগ, অজৈব যৌগগুলো ম্যাক্সিমাম আয়নিক যৌগ এবং তাদের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান এবং ম্যাক্সিমাম জৈব যৌগ অর্থাৎ জৈব যৌগ মানেই আমরা বলতে পারি সকল জৈব যৌগই বলতে গেলে সমযোজী বন্ধন এবং এটা একটা দুর্বল বন্ধন। যেহেতু আমরা জানি আয়নিক বন্ধন মানে কি ধাতু প্লাস অধাতু, আর সমযোজী মানে কি অধাতু আর অধাতু। যেহেতু এখানে কার্বনের সাথে অন্য যে মৌলগুলো যুক্ত হয় সাধারণত অধাতুগুলোই যুক্ত হয়, এই জন্য আমরা বলতে পারি এই যে জৈব যৌগের যে ম্যাক্সিমাম বন্ধনগুলো কি বা সকল বন্ধনই বলতে পারি যে সমযোজী, আর আয়নিকগুলো কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আয়নিক হয়, সেখানে সমযোজীও আমরা পাই অজৈব যৌগের ক্ষেত্রে। তাহলে বন্ধন প্রকৃতির কথা বললাম এবং নাম্বার 2 যদি বলি সংযুক্তি। আচ্ছা, সংযুক্তির ব্যাপারটা হচ্ছে প্রথমে যদি আমি জৈব যৌগের কথা বলি, জৈব যৌগ মানে কি এখানে মাস্ট কার্বন আর কি থাকে হাইড্রোজেন থাকে, তাই না? কারণ হাইড্রোকার্বন থেকে আমরা জৈব যৌগ পাই। তবে হ্যাঁ, কার্বনের সাথে অন্য কোনো মৌল যেমন হ্যালোজেন যুক্ত হতে পারে, সালফার যুক্ত হতে পারে, নাইট্রোজেন যুক্ত হতে পারে, ওকে, কিন্তু এখানে কার্বন মাস থাকবে। আর অজৈব যৌগের ক্ষেত্রে এরকম কোনো কার্বনের কোনো ব্যাপার নেই, অর্থাৎ যে কোনো দুটি মৌল পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে, সেটা হতে পারে অজৈব যৌগ। তাহলে আমরা বলতে পারি একটা বন্ধন প্রকৃতির কথা বললাম পার্থক্যের ক্ষেত্রে, আর একটা বললাম সংযুতির কথা। এখন যদি আমরা 3 নম্বর আসি যে বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আচ্ছা, এখন আমরা যেহেতু রাসায়নিক বন্ধনে পড়েছি আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, সমযোজী যৌগ নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এখন যদি বললাম জৈব যৌগ মানে যদি সমযোজী যৌগ হয় অবশ্যই কি হবে জৈব যৌগগুলো নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, আর অজৈব যৌগের মধ্যে যেগুলো আয়নিক সেগুলো উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং সমযোজীগুলো কিছুটা নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। ওকে, তার মানে কি আমরা বন্ধনের যে ক্যারেক্টারিস্টিকগুলো পড়েছি অর্থাৎ বৈশিষ্ট্যগুলো পড়েছি তার ভিত্তিতে কিন্তু আমরা জৈব আর অজৈব যৌগের মধ্যে বিভাগ করতে পারি। তাহলে আমরা বললাম বন্ধন প্রকৃতি, সংযুক্তি, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এরপরে আমরা আসতে পারি হলো দ্রাব্যতা। মোটামুটি দ্রাব্যতার ব্যাপারটাও কিন্তু আমরা রাসায়নিক বন্ধনে পড়েছি, তাই না? সলিবিলিটি। সো দ্রাব্যতার ব্যাপারটা এখানে বলতে হবে প্রথমে জৈব যৌগের কথা যদি বলি, জৈব যৌগ কিন্তু সাধারণ যে পানিকে আমরা সর্বজনীন দ্রাবক হিসেবে ব্যবহার করি পানিতে অদ্রবণীয়, এবং জৈব দ্রাবক যেমন অ্যালকোহল, বেনজিন এগুলোতে সাধারণত দ্রবীভূত হয়। আমি আবারও বলছি জৈব দ্রাবকে দ্রবণীয় কিন্তু অজৈব দ্রাবকে অদ্রবণীয়, অর্থাৎ জৈব যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু হাইড্রোজেন মূলকযুক্ত কিছু জৈব যৌগ রয়েছে যেমন অ্যালকোহল বলো আরও কিছু রয়েছে, এগুলো কিন্তু আবার পানিতে দ্রবীভূত হয়। ওকে, আর অজৈব যৌগ সাধারণত পানিতে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে আবার অদ্রবণীয়, পুরোটাই একদম উল্টো অর্থাৎ বিপরীত এখানে বৈশিষ্ট্য প্রদর্শন করে। তাহলে আমরা পেয়ে গেলাম কি দ্রাব্যতার ব্যাপারটা। এবার যদি আমি বলি যে দহন, কম্বাসন যেটাকে বলা হয়, এখন যে সাধারণত জৈব যৌগকে যেগুলো দহন করা যায় জৈব যৌগ দহনের পর কোনো অবশেষ থাকে না, অর্থাৎ জৈব যৌগ হাইড্রোকার্বন বা আমরা অ্যালকেন যে আমরা মিথেন বলি বা প্রোপেন, বিউটেন বা অন্যান্য যে জৈব যৌগগুলো আছে দহন করলে কোনো অবশেষ থাকে না, একদম শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, বলতে গেলে পুরো ছাই হয়ে যায়, তাই না? কিন্তু অজৈব যৌগ সাধারণত দহন বিক্রিয়া দেয় না, যদিও দেয় সেটা কি থাকে অবশেষ থেকে যায়। ওকে, তাহলে আমরা শেষে বললাম কি দহনের কথা। এরপরে আমরা যদি আরও পার্থক্য নিই, কারণ এই পার্থক্যগুলো আমাদের জানার জন্য যে কারণ কেন এটাকে আমরা একটা আলাদা অংশে নিয়ে আসছি, যে আমরা সংখ্যার কথা বলতে পারি যে জৈব যৌগের সংখ্যা তো আমি বললাম এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, প্রায় 90 বলতে করে অনেক লাখ লাখ জৈব যৌগ তৈরি করা সম্ভব হয়েছে, আর অজৈব যৌগের সংখ্যা লিমিটেড। এটা আমাদের অনেকভাবে কখনো 90,000-এর বেশি, কখনো 1 লাখের কাছাকাছি এভাবে বলা হয়েছে। তার মানে কি এটা লিমিটেড, আর অজৈব যৌগ আমরা আনলিমিটেড বলতে পারি। বিদ্যুৎ প্রবাহের কথা বলতে পারি, যেহেতু জৈব যৌগ কি সমযোজী, তার মানে কি সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন সাধারণত করে না, কিন্তু অজৈব যৌগ সাধারণত বিদ্যুৎ পরিবহন করে। কারণ অজৈব যৌগ কোন যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে, যেগুলো সাধারণত আয়নিক প্রকৃতির, যে যৌগগুলো সাধারণত আয়নিক তারা কি বিদ্যুৎ পরিবহন করে। ওকে, মোটামুটি এই পার্থক্যের উপর বেস করে আমরা বলতে পারি যে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। ওকে, তাহলে আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করলাম প্রথম থেকে অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কম্পাউন্ড, ভাইটাল ফোর্স থিওরি, তারপরে প্রাচুর্যের কারণ কি, এবং আমরা জৈব অজৈব যৌগের মধ্যে মেইন যে পার্থক্যটা, অর্থাৎ আমরা কিছু বেসিক আলোচনা করার পর আমরা অধ্যায়ভিত্তিক যে জিনিসগুলো পড়া দরকার সেখানে আমরা যাব, অর্থাৎ জৈব যৌগ ব্যাপারটি কি সেটা আমরা কিভাবে পড়বো সেটা আমরা আগে আলোচনা করছি। এবার আমরা যদি ক্লাসিফিকেশনে চলে যাই, অর্থাৎ জৈব যৌগ যদি ক্লাসিফিকেশনে চলে যাই,
এখন জৈব যৌগে অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে। এখন কথা হলো আমরা কি সবগুলো শ্রেণী বিভাগ শিখবো? অর্থাৎ না, যেহেতু সবগুলো শ্রেণী বিভাগে আমাদের এসএসসি লেভেলে ব্যবহার নেই, জানার জন্য তুমি জানতে পারো, কিন্তু কতটুকু অংশ আমাদের একটু লাগবে আমরা সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো। যেহেতু আমরা একটু শর্ট সময়ের মধ্যে শর্ট প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো, আমরা বেশি ক্লাসিফিকেশনে সাধারণত যাব না। তাহলে আমরা যদি প্রথমে অর্গানিক কেমিস্ট্রি, যেমন অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমরা অর্গানিক কম্পাউন্ড পেতে পারি, অর্থাৎ জৈব যৌগ। অর্থাৎ এটাকে যদি আমরা ফার্স্টলি ক্লাসিফাই করি সেক্ষেত্রে আমরা দুটা জিনিস পাবো। একটাকে বলা হচ্ছে মুক্ত শিকল, আর ঠিক আমরা বলবো বদ্ধ শিকল। ওকে, ওপেন চেইন অ্যান্ড ক্লোজ চেইন। মুক্ত শিকলের যেটা আর একটা নাম আছে, যেটা দিয়ে মেনলি আমরা এই জৈব যৌগ পড়বো, সেটাকে বলা হচ্ছে অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক। ওকে, আমাদের মেইনলি কিন্তু এসএসসিতে পড়াশোনা আলোচনার বিষয় এই মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক অংশটি নিয়ে, অর্থাৎ এটি নিয়েই কিন্তু আমরা এই অধ্যায়ে পড়াশোনা করব। তাহলে এই অ্যালিফ্যাটিক অংশটাকে আমরা কি দুটি ভাগে ভাগ করতে পারি, সেটাকে আমরা বলতে পারি স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড। আই মিন, একটা হলো সম্পৃক্ত, অন্যটি হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, যেটাকে আমরা হাইড্রোকার্বন অংশে আরো ডিটেলস আলোচনা করবো, যে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত। কেন আমরা এখানে সম্পৃক্ত অসম্পৃক্ত বলি, এটা আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করবো। অর্থাৎ কার্বন কার্বন যে বন্ড হয়, সেটা যদি একক বন্ধন হয় সেটা হলো সম্পৃক্ত, এবং কার্বন কার্বন কখনো কি ডাবল বন্ড হতে পারে, কার্বন কার্বন কখনো কি ট্রিপল বন্ড হতে পারে, সেটাকে আমরা কি বলবো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত অ্যালিফ্যাটিককে আমরা দুভাগে ভাগ করছি। তাহলে মোটামুটি এই অংশটাই আমাদেরকে ডিটেলস জানতে হবে এবং আলোচনা করতে হবে। আর বদ্ধ শিকলের ব্যাপারটা আমি জাস্ট একটু বলি, যে বদ্ধ শিকল যেহেতু আমাদের এই এসএসসি লেভেলে খুব একটা লাগে না, একটু যে বদ্ধ শিকলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি কার্বোসাইক্লিক, আর একটা বলতে পারি হেটারোসাইক্লিক। এবং কার্বোসাইক্লিকের দুইটা জিনিস আমাদের জানতে হবে, যে কার্বোসাইক্লিককে আমরা অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক মানে কি, যেমন বলতে পারি সাইক্লোপ্রোপেন, যেমন যৌগটা হতে পারে কার্বনকে আমরা এইভাবে দিতে পারি। ওকে, এটা আরটা রয়েছে অ্যারোমেটিক। ওকে, অ্যারোমেটিক বলতে আমরা যে যৌগ, যেমন বেনজিন বলয়যুক্ত যে অ্যারোমেটিক যৌগকে আমরা বলি এটা। ওকে, তা আমাদের যেটা সিলেবাস রয়েছে এসএসসি, সেখানে আমরা হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আমরা অ্যালডিহাইড সম্বন্ধে সামান্য জানবো। তারপরে আমাদের অ্যালকোহল ডিটেল জানতে হবে এবং জৈব অ্যাসিড, এবং এগুলোর মধ্যে পারস্পরিক যে সিনথেসিসগুলো, এটার উপর বেস করে কিন্তু পুরো চ্যাপ্টারটা। তাহলে আমরা প্রথম পার্ট 1-এর মধ্যে জৈব যৌগের কিছু ইন্টারাকশন, অর্থাৎ কিছু সূচনা টাইপের কিছু আমরা শিখলাম। এরপরে আমরা যেটা শিখবো, আমরা নোমেনক্লাচার, অর্থাৎ ইউপ্যাক যে নামকরণ, তারপরে কার্যকরীমূলক এবং সমগোত্রীয় শ্রেণী ব্যাপারটা ক্লিয়ার করবো। এবং তারপরে আমরা পর্যায়ক্রমে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড এবং পারস্পরিক রূপান্তরগুলো আমরা শিখবো। এবং সর্বশেষে আমরা কি করব, যে এগুলো বোর্ডে যে কীভাবে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবো। তাহলে আমরা পার্ট 1, আমরা অবশ্যই পার্ট 2-তে নতুন অংশটা নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।